নমস্কার। এই মুহূর্তে আমার সঙ্গে আজ উপস্থিত পাথফাইন্ডার হায়ার সেকেন্ডারি পাবলিক স্কুলের 2024-এর 10th র্যাঙ্কার এইচএস এ তন্নিষ্ঠা দাস। আজকে আমরা তন্নিষ্ঠাকে কংগ্রাচুলেশন জানাবার জন্যে সমস্ত সবাই এখানে আজকে স্কুলে উপস্থিত, শিক্ষক শিক্ষিকা প্রিন্সিপাল স্যার সবাই আছেন এখানে আজকে। তো আজকে এই শুভ মুহূর্তে সবার আগে আমরা একটুখানি তন্নিষ্ঠা থেকেই আজকে তন্নিষ্ঠার এই যে 2 বছরের জার্নি, এই জার্নিটার ব্যাপারে আমরা আগে কিছু শুনে নেব। কারণ তন্নিষ্ঠা এবছর যেই মেন্স পরীক্ষায় 99.55% পেয়েছে, ডাব্লিউবি যেই রিসেন্ট পরীক্ষা হয়েছে আনসার কিও মিলিয়েছে, আমরা আশা করছি এখনই কিছু প্রকাশ করব না, যে একটা ভালো ফলাফল ভালো র্যাঙ্ক তন্নিষ্ঠার থেকে আশা করছি। এবং আগামী দিনে 26শে মে যেই অ্যাডভান্স পরীক্ষায় তন্নিষ্ঠা বসতে চলেছে, আমরা ওখানেও আশা করছি যাতে ও পাথফাইন্ডার হায়ার সেকেন্ডারি পাবলিক স্কুল এবং পাথফাইন্ডারের মুখ উজ্জ্বল করে। কিন্তু আজকে যে কোনো একটা স্টুডেন্টের সাকসেস শুধুমাত্র এই 2 বছর দিয়ে শুরু হয় না। আজকে এই সাকসেসের পেছনে আমরা যদি স্টোরিটা জানতে চাই, আমাদের হয়তো 6টা বছর পেছনে যেতে হবে, যেখানে ক্লাস 7-এর তন্নিষ্ঠা প্রথম পাথফাইন্ডারে আসে এবং ওর জার্নি শুরু করে তমলুক সেন্টারে ফাউন্ডেশন কোর্স দিয়ে, যেখানে ও প্রথম স্বপ্ন দেখতে শেখে যে কিভাবে আগামী দিনে আজকে হয়তো গুটি গুটি পায় এই তন্নিষ্ঠাই আইআইটিতে নিজের পা মেলে ধরবে। তো আমরা শুরু করব তন্নিষ্ঠার মুখ থেকে শোনা যে ক্লাস 7 থেকে এই ফাউন্ডেশন কোর্স তন্নিষ্ঠাকে কিভাবে হেল্প করেছিল। সবার প্রথমত বলি, আমার পুরো ব্যাকগ্রাউন্ডে বাংলা মিডিয়াম। তো আমি সত্যি কথা বলতে ইংলিশ টেক্সট বই পড়তে একদম অনভ্যস্ত ছিলাম, সেটা আমার মা জানতেন। এবং আমি এসওএফ অলিম্পিয়াড পরীক্ষা দিতে গিয়ে সমস্ত অঙ্ক পারতাম, কিন্তু আমি বুঝতে পারিনি কোন টার্মের বাংলা মানে কি। তো তখন মা আরেকজন শিক্ষকের কাছ থেকে এই পাথফাইন্ডারের ফাউন্ডেশন কোর্সের সম্বন্ধে বিশদে জেনেছিলেন এবং তিনি আমাদেরকে ভর্তি করে দেন। তো প্রথম প্রথম রবিবারে 2টো থেকে 5টা 3 ঘন্টার ঘুম বিসর্জন করে পড়তে প্রথমে ইচ্ছে করতো না, কিন্তু সেখানকার শিক্ষকদের যখন দেখলাম যে তারা সমানভাবে সমস্ত ছাত্রছাত্রীকে, যার যেখানে সে দুর্বল সেখানে তাদেরকে ফোকাস দিচ্ছেন, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিচ্ছেন, তখন মনে জোর এসেছিল যে হয়তো এই সমস্যা আমার ধীরে ধীরে দূর হয়ে যাবে। এবং আমি যখন 10 থেকে 11-এ উঠে মিডিয়াম চেঞ্জ করেছি, আমাকে বহুজনই জিজ্ঞেস করেছেন যে এই মিডিয়াম চেঞ্জের ভাষাগত সমস্যা আসেনি। তার উত্তর হলো না। আর তার সব থেকে বড় অবদান যদি করা থাকে সেটা হচ্ছে এই 7 থেকে 10 ফাউন্ডেশনের কোর্স। আচ্ছা তন্নিষ্ঠা, আমি এই ফাউন্ডেশনের সম্পর্কে একটু তোকে জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে যে ধর আজকে যারা আগামী দিনে সায়েন্স নিয়ে পড়বে বলে ভাবছে, কোনো একজন কেউ ক্লাস 7-এ বা 8-এ বা 9-এ আছে, তাহলে ফাউন্ডেশন কোর্সটা কেন বেসিক্যালি, বিকজ এখনো ওয়েস্ট বেঙ্গলের অনেক গার্জেন বা স্টুডেন্ট এই ব্যাপারে সচেতন নয়। একটাই কারণে, সবাই আগে আমরা ভাবি যে বোর্ডটা হোক, ক্লাস 10 পার হোক, তারপরে নিশ্চয়ই সায়েন্স নিয়ে পড়ে সেটা যেই হোক কি নিট হোক সেই দিকে যাব। কিন্তু আজকে এই অল ইন্ডিয়া এক্সামের যে রেস, সেখানে আজকে সত্যি যে এটা 2 বছরের সিলেবাস নয়, এই সচেতন এখনো অনেক গার্জেনের মধ্যে এই সচেতনতা নেই। তো আমাদের এটা দায়িত্ব, বা আমি মনে করি যে তোদেরই এটা দায়িত্ব, যে আগামী প্রজন্মকে তোরা একটা সঠিক রাস্তা দেখাস। তো আমি তোর থেকে এই ব্যাপারেই একটুখানি জানতে চাইবো যে আজকে ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স, তোর যে 3খানা কোর সাবজেক্ট, কারণ যেহেতু আগামী দিনে তুই যেই অ্যাডভান্স নিয়ে পড়ার স্বপ্ন দেখছিস আইআইটিতে, তো এই ব্যাপারেই তোর থেকে একটু জানতে চাইবো যে ম্যাথামেটিক্স ফিজিক্স বা কেমিস্ট্রি ফাউন্ডেশন কোর্সে আমাদেরকে কেমন লেভেলটা আস্তে আস্তে করে তুলে দেয় বা কনসেপচুয়াল ব্রাশ আপ করায়, যাতে নাকি আমি যখন 11-এ যাব
তখন আমার মনে হয় যেন আমি কোনো একটা সমুদ্রে এসে পড়িনি। আমি হয়তো এতদিনও সমুদ্রেই সাঁতার কাটছিলাম, কিন্তু হয়তো ঠিক তল পাচ্ছিলাম না। যেটা স্যার একটা কথা খুব ভালো বললেন যে বর্তমানে যুগ হচ্ছে ইঁদুর দৌড়ের যুগ, একদম। যেখানে মুহূর্তের মধ্যে আমরা দৌড় থেকে ছিটকে সবার পিছনে চলে যেতে পারি। তাই সচেতন ভাবে একজন, যেমন এটা অভিভাবকেরও দায়িত্ব, তেমন ছাত্রছাত্রী হিসেবে আমাদেরও দায়িত্ব আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে আগে থেকে একটু ভেবে রাখা। স্যার যে বললেন, আমাদের ক্লাস 7 থেকে আমরা মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রির পার্থক্য একটু একটু বুঝতাম। তো অনেকেই বলতেন যে ফিজিক্স খুব কঠিন হয়, অঙ্ক খুব কঠিন হয়, পরবর্তীকালে লোকে এইসব বিষয়ে খুব ঘাবড়ে যায়। পাথফাইন্ডারের ফাউন্ডেশন কোর্সে একটা সব থেকে বড় কথা কি ছিল, যে অনেক হয়তো 9-এ একটা চ্যাপ্টার ঢুকবে, তার খুব বেসিক পার্ট যেটা একটা 7-এর বাচ্চা বুঝতে পারবে, সেইটুকু আগে থেকে ইন্ট্রোডিউস করে দেওয়া হতো। ফলে তার মনে হতো না যে আমি হায়ার লেভেলের কিছু শিখে যাচ্ছি, তার মনে হতো আমি আমার ক্লাসের কিছু শিখছি, একটু বেশি কিছু শিখছি। এবং এই ছোট ছোট করে শিখতে শিখতে আমরা বেসিকটা প্রায়ই অনেকটাই শিখে যেতাম 11-এ পৌঁছানোর আগে। সব থেকে বড় উদাহরণ দিই, ফিজিক্সের একটা বেসিক চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। তো ভেক্টর আমরা প্রথম 9-এ পড়েছিলাম ফাউন্ডেশনে, মোটামুটি সব ছিল না, ভেক্টর প্রোডাক্ট অব্দি মোটামুটি ছিল। তারপর 10-এর শেষের দিকেও একটু ছিল, আবার 11-এও গেছে। তো আমরা 11-এ যখন যাই ওই চ্যাপ্টারটা আমরা স্কিপ করেছিলাম, কারণ আমরা যখন 9-10-এ এতটাই প্র্যাকটিস করে নিয়েছিলাম আমাদের আর সেটা যেতেই হয়নি, ফলে আমাদের সময় বেঁচেছে। এবং এটা এমনই একটা চ্যাপ্টার যেটা পুরো 11-12 এই চ্যাপ্টারটার উপর দাঁড়িয়েছে। তাই শুধু বেসিক ক্লিয়ার না, কনফিডেন্স হোক, সেটা সময়ের সাশ্রয় সাশ্রয় হোক, সবেতে ফাউন্ডেশন আমার জীবন অন্ততপক্ষে অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। এবং আজকে দাঁড়িয়ে সেটা একেবারেই অনস্বীকার্য। আমার মনে হয় প্রত্যেকজন ছাত্রছাত্রীর, যদি তারা এই মানসিকতায় থাকে যে ক্লাস 10 হোক, 11-এর পড়া শুরু করব, ক্লাস 12 হোক, তারপর আমি নিট বা জয়েন্টের পড়া শুরু করব, তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য: দুনিয়া এগিয়ে চলছে, ইন্টারনেট সবার হাতে আজ, দূরত্ব সবার মধ্যে ঘুচে গেছে, ইনফরমেশন ডেটা সবার হাতে আছে। তাই আমরা যদি মনে করি ভবিষ্যতের কথা ভেবে ভবিষ্যতে সব হবে, তাহলে হয়তো ভবিষ্যতে সব নাও হতে পারে। থ্যাংক ইউ। তন্নিষ্ঠা, এবারে আসি তোর 11-12-এর জার্নিতে। যতই হোক, আজকে ক্লাস 10-এও তুই 10th র্যাঙ্ক অ্যাচিভ করেছিলিস, সেম রিপিটেশন আবার ক্লাস 12-এ। তো যদিও আমি জানি যে ক্লাস 11 যখন তুই প্রথম পড়াশোনা শুরু করেছিস, আস্তে আস্তে 11-12-এর জার্নি তোর চলছে, তোর মাথায় হয়তো এইচএস এর র্যাঙ্ক হয়তো ছিল না, কিন্তু আজকে যেই মেন্সে ভালো করা বা ডাব্লিউবিজেইতে ভালো করা, এবং একই সাথে যেটা তোর প্রাইম লক্ষ্য, যেই অ্যাডভান্স মানে আইআইটিতে চান্স পাওয়া, এই জায়গাটাই মেন ফোকাস ছিল। অনেকেই আমাদের এখানকার গার্জেনের মধ্যে বা এখনো স্টুডেন্টের মধ্যে, আমি মফস্বল এরিয়াতেও দেখি, বাঁকুড়া সাইডে, যেই ক্লাস 11টা হয়ে গেল, যখন কেউ 12-এ উঠলো, তখন যদি কারো স্বপ্ন থাকে নিট, যদি কারো স্বপ্ন থাকে যেই, দেখা যায় 12-এ ওঠার সাথে সাথেই সে ভাবে যে না, আমাকে বোর্ডটা ভালো করতে হবে, তাই জন্যে হয়তো আমি যেই বা নিট পরে একবার রিপিট করলেও হবে। মানে এই দুটোকে যে তাল মিলিয়েই একসাথে চলা যায়, এই কনসেপ্টটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনো অনেকের মধ্যে নেই। তো তুই তো আজকে দুটোকেই সমান তালে চলেছিস। আজকে নিশ্চয়ই তুই মেন ফোকাস তোর ছিল যেই, বাট স্টিল ইউ হ্যাভ গট ভেরি গুড র্যাঙ্ক ইন এইচএস, দ্যাট ইজ 10th, উইদিন টপ 10 তুই আছিস। তা এই দুটো জিনিস কি আলাদা, নাকি আলটিমেটলি এই দুটো জিনিসকে একই সাথেই মেলবন্ধন করে চলা যায়? যদি এটার উপরে একটু বলিস। স্যার যে কথাটা বললেন যে এখনো অধিকাংশের মনেই ধারণা যে দুটো একসঙ্গে হয় না, দুটো সমান্তরাল, কখনোই তাদের পথ মিলতে পারে না। আমি নিজেও জানতাম না, কিন্তু আজকে 2 বছর পর কিছুটা ধারণা আমার মধ্যে তৈরি হয়েছে, আমি সেটাই নিজের মতামত ব্যক্ত করতে চাই। সত্যি বলতে আমি এখানে এসে আমার কোর সাবজেক্টের যে শিক্ষকরা ছিলেন, তারা প্রথম থেকেই বলেছিলেন যে জয়েন্টের জন্য প্রিপারেশন নে, বিজ্ঞান তো বিশেষ জ্ঞান, যুক্তি দিয়েই তো বিজ্ঞান, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে কোথাও আটকাবি না। আমি স্যারদেরকে বিশ্বাস করেছিলাম, তারাই তো আমার জীবনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছেন। এবং আজকে আমি
খুবই অনেস্টলি বলছি, বোর্ডসের জন্য আমার কোনো প্রিপারেশন ছিল না, আমি বোর্ডস নিয়ে ভাবিও নি। ইভেন বোর্ডসের 15 দিন আগে পর্যন্ত আমি যেই মেন্স নিয়েই ব্যস্ত ছিলাম। কিন্তু যখনই জয়েন্ট হোক বা বোর্ডস হোক যাই হোক, কোয়েশ্চেনের কনসেপ্ট ক্লিয়ার থাকলে সে কোথায় আটকাবে পরীক্ষার হলে গিয়ে? শুধু ডেফিনেশন গুলো একটু পরীক্ষার আগে ভালো করে ভাষাগুলো দেখে নিলেই কাজ মিটে যায়। অঙ্কের ক্ষেত্রে আমার তো মনে হয় কেউ যদি জয়েন্টের জন্য যদি কেউ প্রিপারেশন করে, তার বোর্ডস এর কথা ভাবারই দরকার নেই, হাসতে হাসতে তার 100 আসবে, শুধু তাকে লেখাটা একটু মাথায় রাখতে হবে। আর বাংলা, ইংলিশ বা স্ট্যাটিস্টিক্স, যেগুলোর জন্য আমি স্কুলের উপরে নির্ভরশীল ছিলাম, তাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে আমি উম, খুবই কৃতজ্ঞ যে তারা এমন ভাবেই ক্লাসে পড়িয়ে দিতেন, আমাকে আর ঘরে গিয়ে ভাবতে হয়নি যে পরীক্ষার আগের দিন মনে হয়নি যে কিছুই জানি না, বা আমার মনে হয় কিছুই মনে পড়ছে না। না, ক্লাসগুলো করেছিলেন, তারা ক্লাসেই বলে দিয়েছিলেন কোন জায়গায় ইম্পর্টেন্ট সেটুকুও জানিয়ে দিয়েছিলেন। তবে হ্যাঁ, একদম কথা এটা একদমই ঠিক ধারণা নয় যে জয়েন্ট বা নিট আর বোর্ডস এটা একসঙ্গে হয় না, এটা একেবারেই ভুল ধারণা। স্টুডেন্টের যদি মনে হয়, সে যদি ফোকাস থাকে, সে অবশ্যই সবকিছুই করতে পারে। ভেরি গুড। আচ্ছা, এবারে আমরা ফিরে আসি কম্পিটিটিভের প্রিপারেশন। এই যে কম্পিটিটিভের প্রিপারেশনে যে তুই 2 বছর কাটালি, ধর সাপোজ প্রতি কটা সাবজেক্টের ক্ষেত্রে নিশ্চয়ই তোর একটা ডেফিনিট গেম প্ল্যান ছিল। আজকে ম্যাথামেটিক্স হোক কি ফিজিক্স হোক কি কেমিস্ট্রি হোক, এবং সব থেকে বড় কথা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আজকে এই যে 3খানা সাবজেক্ট মানে ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স, যেই মেন্সের জন্য একরকম গেম প্ল্যান, ডাব্লিউবিজের জন্য একটু আলাদা, যেই অ্যাডভান্সের জন্য আবার অনেকটা আলাদা, কিন্তু মেন রুট একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে, সেটা কনসেপ্ট, যেটা তুই আগেও বললি। বাট স্টিল আমি একটু সাবজেক্ট ওয়াইজ তোর থেকে জেনে নিতে চাইবো যে সাপোজ ম্যাথামেটিক্সের তোর স্ট্র্যাটেজি কি ছিল, একটা চ্যাপ্টারকে কিভাবে তুই দেখতিস। আজকে কোঅর্ডিনেট জিওমেট্রির সঙ্গে আমরা জানি যে হয়তো কমপ্লেক্স নাম্বারের লিঙ্কড প্রশ্ন যেই অ্যাডভান্সে আসে, তো আজকে যেই মেন্সের ক্ষেত্রে তুই কিভাবে প্রিপারেশনটা নিয়েছিস, সেম ভাবে যেই অ্যাডভান্সের জন্য তুই কিভাবে প্রিপারেশন নিয়েছিস, সেটা যদি একটুখানি বলিস। এই বিষয়ে সব থেকে আমাকে সাহায্য করেছেন শিক্ষক। তারা অনেকটাই, যখনই আমি কখনো পথ হারিয়ে ফেলেছি, তো তারা আমাকে সেই রাস্তা দেখিয়ে দিয়েছে। প্রথমত, একজনকে বুঝতে হবে যে দুটো, যেই মেন্স এবং অ্যাডভান্স পুরোটাই পৃথক, তবুও তুলনামূলক অঙ্কের ক্ষেত্রে একটু কমন আছে তাদের মধ্যে। যেই মেন্সের ক্ষেত্রে আমরা অনেকটাই পিআইকিউর উপর ডিপেন্ড করে থাকি ম্যাথের ক্ষেত্রে, কারণ পিআইকিউ না, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন না করা পর্যন্ত কোয়েশ্চেনের প্যাটার্ন বোঝা যায় না। তাই একজনের অবশ্যই উচিত পিআইকিউ গুলো ভালো করে অ্যানালাইজ করা, কোন চ্যাপ্টারের ওয়েটেজ বেশি। হুম। যদি আমি 100% দিতে না পারি পরীক্ষার হলে, সেটা টাইম ম্যানেজমেন্টের কারণে হোক, সেটা অ্যাকিউরেসির কারণে হোক, সেটা কনসেপ্টে কোনো ফাঁক থাকার জন্য হোক, আমি যেন হেভি ওয়েটের চ্যাপ্টার গুলো থেকে যেন কোয়েশ্চেনটা ছেড়ে আসি। তারপর যে যে চ্যাপ্টার গুলো আমার আহ গলদ রয়েছে বা যেগুলো আমার ঠিকঠাক নয়, সেখানটা আমি তারপর আহ ধীরে ধীরে সেগুলোকে স্ট্রং করব। তবে হ্যাঁ, এই উইক পয়েন্ট শুরু হয় চ্যাপ্টারটা যখন পড়ানো হচ্ছে তখন থেকে। তখনই যদি একজন ছাত্র বা ছাত্রী গাফিলতি করে প্র্যাকটিসে, বা কনসেপ্ট হয়তো একটা তৈরি হয়েছে ছেড়ে দিয়ে এগিয়ে যায়, তাহলে পরবর্তীকালে সেটা মেকআপ করা খুব কঠিন হয়ে যায়। তাই যখনই যে চ্যাপ্টারই হচ্ছে, সেটা কোঅর্ডিনেট হোক কি সেটা কমপ্লেক্স হোক কি পরবর্তীকালে ক্যালকুলাস হোক, তাকে তখনই সে তার উপরে অন্তত পক্ষে একটা গুড নাম্বার অফ প্রবলেমস সলভ করা উচিত, যাতে সে মোটামুটি প্যাটার্ন গুলোর সঙ্গে পরিচয় হয়ে যায়, যাতে পরবর্তীকালে সে কমপ্লেক্স নাম্বার করার সময় যখন কোঅর্ডিনেটের সঙ্গে 5 কোয়েশ্চেন পাবে, তাকে যেন না আবার কোঅর্ডিনেট রিভাইজ করতে বসতে হয়। ভেরি গুড। সে যেন না তখন ভুলে যায় যে আমি তো কোঅর্ডিনেট তো মনেই পড়ছে না কি ছিল। সে কমপ্লেক্স করতে গিয়ে যদি কোঅর্ডিনেট করতে বসে, আবার কমপ্লেক্সটা তো সে একই গাফিলতিই তৈরি হবে। এটাই আমার মনে হয়। ঠিক সেম ভাবে যদি তুই কেমিস্ট্রি বা ফিজিক্সের, তো মানে তুই যেরম ভাবে সাবজেক্টকে এগিয়ে নিয়ে গেছিস সেই 2 বছর ফর ক্র্যাকিং যেই মেন্স অ্যান্ড আগামী দিনে যেই অ্যাডভান্স, যদি একটু আগামী দিনের স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলিস। আমি আগে কেমিস্ট্রির বিষয়টি বলে নিচ্ছি, তারপর ফিজিক্সে আসছি। তো কেমিস্ট্রি আমার 3টে সাবজেক্টের মধ্যে সব থেকে স্কোরিং, এটা আমার মনে হয়, এবং এটা শুধু আমার নয়, এটা সমস্ত শিক্ষকরা
আমি আশা করি আমার সঙ্গে সমর্থন করবেন এই বক্তব্যকে। কেমিস্ট্রির অর্গানিক, অনেকেই আমার অনেক বন্ধু বান্ধব বলেছে তাদের অর্গানিক সব থেকে উইক লাগে, তারা নাকি শুধু রিয়েজেন্ট আর রিয়াকশন ভুলে যায়। কিন্তু আমি তাদের একটা কথাই আমার মনে হয়, তারা প্র্যাকটিস খুব কম করেছে। যেই মেন্স হোক কিংবা যেই অ্যাডভান্স, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি কেউ, আর অর্গানিক বা ইনঅর্গানিক কেমিস্ট্রি সম্বন্ধে এটা অনেক ভুল ধারণা যে কেমিস্ট্রি মুখস্থের সাবজেক্ট, না, এটাও ঠিক না। ফিজিক্যাল কেমিস্ট্রি তো প্র্যাকটিসের উপরে দাঁড়িয়েছে, কনসেপ্ট বিল্ডিং, আন্ডারস্ট্যান্ডিং এর উপর দাঁড়িয়েছে। অর্গানিক কেমিস্ট্রি মেকানিজম যদি কেউ বুঝতে পারে, আননোন রিয়াকশনকে দেখেও সে ভয় পাবে না, অ্যাপ্রোচ তো করে যেতেই পারবে, তারপর অপশন এলিমিনেশন। আর ইনঅর্গানিক এনসিআরটি পড়লেই হয়ে যাবে। ফিজিক্স এর ক্ষেত্রে যেই মেন্স এবং অ্যাডভান্সের মধ্যে সব থেকে বেশি তফাৎ রয়েছে, এই তিনটে সাবজেক্টের মধ্যে যদি তুলনা করা হয়ে থাকে, হুম, ফিজিক্স যেই মেন্সে, ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের মধ্যে সব থেকে সহজ যদি কিছু হয় সেটা হচ্ছে ফিজিক্স। কারণ বর্তমান দিনে যে ট্রেন্ডটা চলছে, ফিজিক্স অনেকটাই ফর্মুলা বেসড হয়ে গিয়েছে এবং ফলে খুব স্কোরও উঠছে, এটাও একদম। কিন্তু মানে একটা বড় বিষয়। ফিজিক্সে প্রচন্ড স্কোর হচ্ছে, তাই কেউ প্র্যাকটিস যদি করে, কনসেপ্ট যদি ঠিক থাকে এবং ফর্মুলাগুলো যদি সে ভালোভাবে রিভাইজ করে রাখে, যেই মেন্সে সে কোনোভাবেই আটকাবে না। বাকি অ্যাডভান্সের জন্য যে রেখেছে তার যদি প্যাটার্ন বুঝতে সমস্যা হয়, সে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করুক, সে আরো ভালো ভালো যে বই রয়েছে টিচারদের থেকে জেনে নিয়ে ভালো কিছু প্রবলেম প্র্যাকটিস করে নিক, এবং কনসেপ্ট যদি তার ঠিক রাখে, অ্যাডভান্সেও কিন্তু বেসিক থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। খুব মানে এমন কনসেপ্ট আমরা জানি না আমাদের না জানার বাইরে, সেরকম ব্যাপারটা নয় কিন্তু। আচ্ছা, আরেকটা জিনিস, এই তোর 2 বছরের প্রিপারেশনে তোর যেই ইন্টিগ্রেটেড ফর্মে এই স্কুলে আসা, এবং আজকে পাথফাইন্ডারও তোর পিছনে আছে, এবং আমরা সবাই জানি যে একটা যেই মেন্স বা অ্যাডভান্সড এরকম পরীক্ষা বা নিট হোক, আজকালকার দিনকালের কম্পিটিটিভ এক্সামস এর যেটা ওয়ান অফ দ্য মেন, যেটা আমি অন্তত একজন শিক্ষক হিসেবে মনে করি একটা স্টুডেন্টের দরকার, সেটা হচ্ছে আটকানো জায়গা যেটা আমার হচ্ছে তার উপর যাতে আমি ডাউট ক্লিয়ারিংটা করতে পারি। বিকজ আজকে একটা চ্যাপ্টার যদি আমি পড়ি, পড়ার পর আই নো যে আমি তার থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গেলে আটকাবে না, এটা হতে পারে না। এই যে ডাউট ক্লিয়ারিং এর যে জায়গাটা, সেখানে নিজেকে মেলে ধরা এবং টিচাররা তোর পাশে কেমন ভাবে ছিলেন, এই জায়গাটা নিয়ে যদি তুই একটুখানি বলিস। অবশ্যই এ বিষয়ে সব থেকে আমি কৃতজ্ঞ আমার শিক্ষকদের কাছে, কারণ বহু শিক্ষকরা তারা 24/7 আমার কাছে অ্যাভেলেবেল ছিলেন হোয়াটসঅ্যাপের থ্রু। তাই আমি যখনই কোনো প্রবলেম করতে বসেছি, আটকে গেছি, তাদেরকে পাঠিয়েছি, তৎক্ষণাৎ তারা সলভ করে দিয়েছেন। বা যদি কখনো তারা ব্যস্তও থেকেছেন, তো তারা আমাকে হিন্ট দিয়ে দিয়েছেন যাতে আমি পরের স্টেপটা ভাবতে পারি। অনেক সময় কি ইয়েস। হয়, শুধু সলিউশনটা বলে দিলে আমরা আবার ওই সিমিলার টাইপের কোশ্চেনে গিয়েও আটকে যাই, ঠিক আগের কোশ্চেনে যতটাই আটকে ছিলাম আবার এই কোশ্চেনেও গিয়ে ততটাই আটকে যাবো। মানে মেন ব্যাপার হচ্ছে আমার থিওরিতে হ্যাঁ, এখনো কোন জায়গায় অসুবিধে আছে বলে আমি আলটিমেটলি প্রবলেমটাকে একদম অ্যাটাক করতে পারছি না। একদম। এবং থিওরিতে কোথায় সমস্যা আছে এটা মনে হয় সব থেকে ভালো বোঝা যায় নিউমেরিক্যাল করতে বসলে বা একদম। প্রবলেম করতে বসলে। বারবার পাতা উল্টোলে হয়তো কোনো জায়গায় আমাদের মনে হয় যে এটা ভুলে গেছি, এটা আরেকবার দেখিনি, আমি বলবো তার থেকে এফেক্টিভ প্রবলেমটা সলভ করতে বসা। ঠিক। 50টা প্রশ্ন সলভ করলে থিওরির অনেকটাই কোথায় গলদ রয়েছে আমাদের চোখের সামনে সেটা দেখা যায়। এবং আরেকটা আমার যেটা মনে হয় যে ডাউট ক্লিয়ারিং এবং থিওরি ক্লিয়ারের পাশাপাশি যেটা সমস্ত স্টুডেন্টের দেওয়া দরকার সেটা হচ্ছে মক টেস্ট। বহু ছাত্রছাত্রী মক টেস্ট দিতে ভয় পায়, কিন্তু আমরা ভুলে যাই যে পরীক্ষার হলে শুধু আমাদের কোয়েশ্চেন আটকায় না, সেখানে টাইম ম্যাটার করে, সেখানে অ্যাকিউরেসি ম্যাটার করে, এবং পরীক্ষার হলে অনেক ধরনের সমস্যা হতে পারে যেটা পরীক্ষার হলে না গেলে আমরা কখনো ভাবতেই পারি না যে এরকম সমস্যার সম্মুখীন হতে পারি। ঠিক। তাই সেইগুলো যাতে আমরা, সেই সমস্যা থেকে, সেগুলো অতটা আমাদের হাত নেই পরীক্ষার হলে যদি কিছু টেকনিক্যাল ইস্যু হয়, কিন্তু এই যে অ্যাকিউরেসি বা এই যে টাইম ম্যানেজমেন্ট, নার্ভাসনেস, টেনশন ধরে রাখতে পারার ক্ষমতা, এগুলো সারা 2 বছর মক টেস্ট দিয়ে তবেই এগুলো কাটিয়ে ওঠা যায়, যাতে পরীক্ষা ভীতি না থাকে, পরীক্ষার হলে যেতে না ভয় লাগে। তাই মক টেস্ট সমস্ত ছাত্রছাত্রীরা দেওয়া উচিত। পাথফাইন্ডার হায়ার সেকেন্ডারি পাবলিক স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরাই আজকে পাথফাইন্ডারের যত মক টেস্ট হয় সব তারা দেয়। আজকে সিবিটি মোডে অনলাইনে প্রচুর মক টেস্ট তুই দিয়েছিস এই গোটা 2 বছর, বেস্ট অন যেই অ্যাডভান্স হোক যেই মেন্স হোক। আজকে যখন আমি একটা 3 ঘন্টা বসছি,
সিবিটি মোডে, বিকজ এটা এখন যারা সাপোজ কারেন্ট 11 তাদেরও জানা উচিত, কারণ তারা সবে সবে পদার্পণ মানে রাখছে একটা নতুন যুগে, যেখানে তারা প্রথম একটা কম্পিউটারের সামনে বসে তারা কিন্তু মক টেস্ট অ্যাপিয়ার করতে চলেছে, মানে 3 ঘন্টার একটা প্ল্যাটফর্ম। এবার এই 3 ঘন্টাকে 3টে সাবজেক্টে প্রথম কথা ডিভাইড, এবং সেখানে আমাকে কিছু হাতেও কষতে হচ্ছে, তারপরে আলটিমেটলি মাউসে ক্লিক করে ওখানেও সলিউশন ক্লিক করতে হচ্ছে। তা এই যে মানে আমার একটা অ্যাপ্রোচ করা স্টাইল, সাপোজ আমি আগে কথার কথা, সেটা তুই কি করতিস, তোর অভিজ্ঞতা তুই শেয়ার করবি, যে সাপোজ আমি আগে ম্যাথামেটিক্স পড়ছি, আমি কি ওভারঅল কোয়েশ্চেনটা দেখে নিতাম, পরপর যেতাম, নাকি মাঝখানে যদি আমার মনে হতো যে এটা একটু বেশি হার্ড, আমি সেটাকে পরে এসে আবার করার চেষ্টা করতাম, না কি হোয়াট শুড বি দ্য গেম প্ল্যান স্ট্র্যাটেজি, বিকজ ইউ হ্যাভ অলরেডি ইনভেস্টেড ইউর 2 ইয়ার্স, এবং এখন তোর কাছে এটা একটা রিসার্চের মতন হয়ে গেছে যে একটা স্টুডেন্টের ঠিক কি করা উচিত যাতে নাকি সে সঠিক পথটা খুঁজে পায়। হ্যাঁ, এ বিষয়ে বলবো, কেউ যখন এই পরীক্ষা দেবে, সে কোন বিষয় দিয়ে শুরু করবে বা কোন বিষয় দিয়ে শেষ করবে, এটা ছাত্র থেকে ছাত্রী ভ্যারি ভ্যারি করতে করে। পারে একদম। তো প্রথমে যেটা হয়, 5-6টা মক টেস্ট দিয়ে বা সেটা শেষ দিন অব্দিও অনেক সময় ধন্দে থাকে, আমরা আগে ঠিক করে নিই যে কোনটা আমাদের ক্ষেত্রে শুট করে বেশি। যেমন আমার বন্ধুবর্গের মধ্যে এবং আমার ক্ষেত্রে সিপিএমটা সব থেকে বেস্ট আমার মনে হয়েছে। আগে মানে কেমিস্ট্রি, প্রথমে কেমিস্ট্রি। তারপরে ফিজিক্স এবং শেষে ম্যাথমেটিক্স। তো আমি যেটা করতাম কি, অনেক সময় হয় কেউ রাউন্ড ওয়ান করে চলে যায়, মানে প্রথমবারই পারছে, সে পরপর দেখছে করছে দেখছে করছে চলে যায়, আবার রাউন্ড টুতে ফিরে আসে। আমি কেমিস্ট্রির করতে যেটা করতাম, যে ওটা পুরো শেষ করে দিতাম, কেমিস্ট্রিতে আর ব্যাক করবো না, যদি নেহাতি একটা দুটো খুবই সন্দেহ থাকে বাদ দিলে। ফিজিক্সও চেষ্টা করতাম যে রাউন্ড ওয়ানে যতটা ম্যাক্সিমাম করা যায় করে যাবার, কারণ ম্যাথে একবার ঢুকে গেলে সেখান থেকে ব্যাক করে আসা মাঝে মাঝে মুশকিল হয়ে যায়। ঠিক। তো রাউন্ড ওয়ান বা রাউন্ড টু ম্যাথের ক্ষেত্রে খুব কার্যকরী, কারণ অনেক ছাত্রছাত্রীরা হয় কি, ইগোতে নিয়ে ফেলে যে এই কোয়েশ্চেনটা আমি করবোই, আমার চেনা কোয়েশ্চেন, না এটা হয় না পরীক্ষার হলে, আমি কোয়েশ্চেন রিজেকশনও আমাকে শিখতে হবে, সব আমি সবসময় নাও পারতে পারি, তাই রাউন্ড ওয়ান বা রাউন্ড টু ম্যাথের ক্ষেত্রে সব থেকে বেশি হেল্পফুল। আমি যদি 30 সেকেন্ড কিংবা যেরকম কোয়েশ্চেনের লেন্থ থাকবে বা যে চ্যাপ্টারের উপর কোয়েশ্চেন, 1 মিনিট কি 1.5 মিনিট সময় দেবো, হচ্ছে না আমি ছেড়ে বেরিয়ে যাবো, পরে সময় আছে আমি আবার ব্যাক করব। আমার মনে হয় 2 বছর ধরে না হোক, যেই মেন্সের অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস আগে একজন স্টুডেন্ট যেন বুঝে যায় কোন কম্বিনেশনটা আমার পক্ষে বেস্ট, রাউন্ড ওয়ান রাউন্ড টু নাকি একবারই পুরোটা কমপ্লিট করে এগোবো, নাকি কোন চ্যাপ্টার আমি কিভাবে অ্যাপ্রোচ করবো সেটা আমি একটু দেরিতে দেখবো, সেটা যেন তার 3 মাস আগে থেকে অন্তত পক্ষে সে যেন একদম নিঃসন্দেহে সে বুঝে নেয় যে কোনটা আমার পক্ষে বেস্ট। একদম। তার মানে আমরা তন্নিষ্ঠার মুখে যেটা শুনলাম এক্ষুনি, সেটা হচ্ছে সবসময় বীরেন্দ্র সেহবাগ না, মাঝে মাঝে রাহুল দ্রাবিড়ও হতে শিখতে হবে, বিকজ কোয়েশ্চেন ছাড়াটাও একটা আর্ট। এটাও বোঝা যে ওই কোয়েশ্চেনটা আমি করতে গেলে হয়তো আমার আরো 4টে ইজি কোয়েশ্চেন মিস হয়ে যেতে পারে। তো সুতরাং আমরা তন্নিষ্ঠাকে আবারও পাথফাইন্ডার হায়ার সেকেন্ডারি পাবলিক স্কুল এবং সমস্ত পাথফাইন্ডারের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন, যাতে আগামী দিনে আমরা আবার ওর সাথে এরকম ভাবেই বসে একদিন ওর যেই অ্যাডভান্সের রেজাল্ট সেলিব্রেট করতে পারি, এটাই আশা নিয়ে আজকে আমরা এখানেই আমাদের বক্তব্য শেষ করছি। নমস্কার।